আপনারা শুনছেন হুমায়ূন আহমেদের 'আসমানীরা তিন বোন' পর্ব ৬। মনু নদীর তীরে মাঝারি আকৃতির একটা লঞ্চ বাঁধা আছে। লঞ্চের নাম এমভি সওদাগর। অন্য লঞ্চগুলির সঙ্গে এই লঞ্চের কিছু অমিল আছে। এর ডেকে সস্তা ধরনের কিছু সোফা বিছানো। সোফাগুলি নোংরা পলিথিন দিয়ে ঢাকা। লঞ্চের ছাদেও সোফা বিছানো। সোফার সঙ্গে বিশাল আকৃতির দুটি কোলবালিশ সহ জাজিম বিছানো। হলুদ রঙের ট্রিপল দিয়ে সোফা জাজিম সবই ঢাকা। লঞ্চের জানালাগুলি কটকটে সবুজ রঙের পর্দা দিয়ে ঢাকা। সারেঙের জানালার ঠিক নিচে ইংরেজি এবং বাংলায় লেখা প্রাইভেট। ইংরেজি বানানটা ভুল, সেখানে লেখা প্রিভেট। লঞ্চ মালিকের নাম বশির মোল্লা। এটা তার লাইনের লঞ্চ। তার যখন ফুর্তি করার ইচ্ছা হয় তখন তিনি লাইনের একটা লঞ্চে প্রাইভেট সাইনবোর্ড ঝুলিয়ে দলবল নিয়ে বের হয়ে পড়েন। ভদ্রলোকের বয়স ৫৫। জীবনের বড় একটা অংশ ফুর্তিতে কাটিয়েছেন। চেহারায় ফুর্তির স্থায়ী ছাপ পড়ে গেছে। ইবাদতনগরে তিনি এসেছিলেন মনু নদীর ব্রিজ বানানো দেখতে। লোকমুখে শুনেছিলেন দেখার মতো দৃশ্য। বিরাট হুলস্থুল। স্বচক্ষে দেখে তিনি মর্মাহত। নদীতে পাইলিং করা হচ্ছে। ধুমধাম ধুপুস ধাপুস শব্দ। কিছুক্ষণের মধ্যেই তার মাথা ধরে গেল। তিনি বিড়বিড় করে বললেন, শুয়োরের বাচ্চারা কি শুরু করছে? তার নির্দেশে লঞ্চ অতি দ্রুত সরিয়ে এমন জায়গায় নেওয়া হলো যেখানে শব্দ আসে না। সেটা আরেক যন্ত্রণা। লোকালয়ের বাইরের এক জায়গা। গাছগাছালিতে ভরা নদীর পাড়। রাজ্যের পাখি গাছে গাছে কিচমিচ করছে। এদের ক্যাচক্যাচানি পাইলিংয়ের শব্দের মতোই যন্ত্রণাদায়ক। পাখিদের ক্যাচক্যাচানি বন্ধ করার জন্য তার নির্দেশে কয়েকবার ফাঁকা ফায়ার করা হয়েছে। বশির মোল্লার লাইসেন্স করা দুটি বন্দুক আছে। একটা বিলাতি উইন্ডসর কোম্পানির, আরেকটা জার্মানির দুনলা বন্দুক। বিনা লাইসেন্সের একটা পিস্তলও আছে। পিস্তলটা থাকে তার বালিশের নিচে। ইবাদতনগরে এসে তিনি ভয়ঙ্কর বিরক্ত হয়েছিলেন। সার্কাস দেখার পর বিরক্তি পুরোপুরি চলে গেছে। সার্কাসের ৩টি মেয়েকেই তার পছন্দ হয়েছে। সবচেয়ে বেশি পছন্দ হয়েছে ছোটটাকে। মেয়েটির বিষয়ে কি করা যায় সেটা ঠিক করার জন্যে তিনি সার্কাস কোম্পানির ম্যানেজারকে খবর পাঠিয়েছেন। ম্যানেজার সঙ্গে সঙ্গে এসেছে। এটা ভালো লক্ষণ। বশির মোল্লা মোটামুটি নিশ্চিত যে ধানাই পানাই করে বেশি সময় নষ্ট করতে হবে না। অল্প সময়েই কার্যোদ্ধার হবে। তিনি জীবনের নানান ধরনের মেয়ের সঙ্গে ফুর্তি ফার্তা করেছেন। সার্কাসের কোনো মেয়ের সঙ্গে করা হয় নাই। দড়ির ওপর যে মেয়ে নাচানাচি করে সে আর ১০টা মেয়ের মতো হবে না, এটা নিশ্চিত। ফুর্তির নতুন বিষয় মাথায় আসার পর থেকে বশির মোল্লার ভালো লাগছে। পাখির ক্যাচক্যাচানিও এখন আর তত খারাপ লাগছে না। সার্কাস বিষয়ে সম্পূর্ণ অন্য ধরনের একটা চিন্তা তার মাথায় চলে এসেছে। তিনি তার শরীরে উত্তেজনা অনুভব করছেন। আপনি সার্কাসের ম্যানেজার? জি। ঘোড়া নিয়ে রং তামাশা আপনি করেন? জি। সত্যি সত্যিই কি ঘোড়াকে বিবাহ করেছেন? আপনার শরীর থেকে ঘোড়ার গন্ধ আসতেছে। রাগ করছেন নাকি? আমি একটু রং তামাশা করলাম। আপনি আমাকে কি জন্য খবর দিয়ে এনেছেন বললে ভালো হয়। বলবো, এত ব্যস্ত কেন? আমার মালিক অসুস্থ, ওনারে দেখতে যাব। আপনি তো ডাক্তার না। আপনার দেখা না দেখার সমান। আপনার নাম কি? তৈয়ব আলী। ও আচ্ছা, আপনি মুসলমান। আপনার হিন্দু হিন্দু চেহারা। আপনি মনে হয় মাংস খান না। যারা মাংস খায় না
তাদের চেহারার মধ্যে হিন্দু, হিন্দু ভাব চলে আসে। আপনি গোমাংস খান? খাই। আরো বেশি করে খাবেন। মদ্যপান করেন? জি না। মদ্যপান করেন না কি জন্যে? ধর্মীয় কারণে? অভ্যাস নেই। অভ্যাস না থাকলে অভ্যাস করতে হয়। জন্ম থেকে কেউ অভ্যাস নিয়ে আসে না। মেয়ে ছেলের সঙ্গে বিছানায় যাওয়ার অভ্যাস আমাদের থাকে না। পরে অভ্যাস হয়। তাদের বিছানায় নিয়ে যাই। আমার কাছে বিদেশি হুইস্কি আছে। নেন, আধা গ্লাস খান। মদ যারা খায় তাদের মধ্যে দ্রুত ভাব ভালোবাসা হয়। আপনার সঙ্গে দ্রুত ভাব ভালোবাসা হওয়া দরকার। কেন? আপনার সার্কাসটা আমি কিনে নিতে চাই। নগদ টাকায় কিনব। আমার যৌবনের সামান্য অভাব আছে। টাকার অভাব নাই। ভাটি অঞ্চলে আমার ৭টা জলমহল আছে। সিজনে দৈনিক মাছ বিক্রি বাবদ লাখ টাকা মুনাফা থাকে। সার্কাস আমার না, আমার মালিকের। সার্কাস কিনতে চাইলে মালিকের সঙ্গে কথা বলবেন। ব্যবসা নিয়ে আমি বেশি লোকের সঙ্গে কথা বলি না। ১-২ জনের সঙ্গে কথা বলি। আপনার সঙ্গে বললাম, আপনি আপনার মালিকের সঙ্গে কথা বলবেন। কি কথা বলবো? আরে যন্ত্রণা, এতক্ষণ ভ্যার, ভ্যার করে কি বললাম? আমি সার্কাস কিনে নেব। আপনি দালালি করবেন। দালালির টাকা পাবেন। আমার মালিক সার্কাস বেচবে না। অবশ্যই বেচবে। কেন বেচবে না? ভালো দাম দিলেই বেচবে। ধরেন আপনার একটা শার্ট আছে। শার্টের দাম ৳২০০। আমি যদি বলি আমি ৳২,০০০ দিব, আপনার পুরনো শার্ট আমার কাছে বেচে দেন। আপনি বেচবেন না? আমার শখের শার্ট হইলে আমি বেচব না। তখন আমি বলব আমি ৳২০,০০০ দিব। ৳২০০ দামের শার্ট আমি দিব ৳২০,০০০। এখন তো বেচবেন। ব্যবসা-বাণিজ্যের লাইনে কথা বলেন। ভাবের লাইনে না। ব্যবসা-বাণিজ্যে ভাব চলে না। সার্কাসের দল দিয়ে আপনি কি করবেন? কি করব সেটা আমার বিবেচনা। আমার নিজের একটা যাত্রার দল আছে। নাম সুন্দরী অপেরা। তারা নিজের মনে সারা দেশে পাট গায়। কি টাকা পায়, কি না পায়, এটা নিয়ে আমি ভাবি না। যাত্রার দল আমি যেভাবে কিনেছি, সার্কাসও সেভাবে কিনব। যাত্রার দল কেন কিনেছিলাম বলবো? বলুন। সুন্দরী অপেরার একটা পাল্লা দেখে মন উদাস হয়েছিল। যে মেয়েটা নায়িকার বোন করেছিল সে ছিল সাক্ষাৎ বিউটি। তার নাম হেনা। মাঝে, মাঝে আমার মন যদি উদাস হয় তখন খবর দিয়া যাত্রার দল নিজের কাছে নিয়ে আসি। হেনারে বলি পাট গাইয়া শোনাও। সে পাট গায়। সার্কাস কিনতে চাচ্ছেন কেন? সার্কাসের কাউকে মনে ধরেছে? দড়ির খেলা যে দেখাইছে এদের প্রত্যেকটারে মনে ধরেছে। বিশেষ করে ছোটটারে। আচ্ছা, ছোট মেয়েটার নাম নাকি পয়সা। এটা কি সত্য? হ, সত্য। পয়সা যার নাম সে তো থাকবে আমার সাথে। টাকা পয়সা বশির মোল্লার কাছে না থাকলে কার কাছে থাকবে বলেন? স্যার, আজ আমি উঠি। উঠতে চাইলে উঠেন। আপনার মূল্যবান সময় নষ্ট করেছি, এজন্য সামান্য ক্ষতিপূরণের ব্যবস্থা আছে। বশির মোল্লা বালিশের নিচ থেকে ৳১০০ একটা বান্ডিল বের করলো। এমনভাবে বের করলো যেন পিস্তলটা দেখা যায়। তৈয়ব শুকনো গলায় বলল, আমাকে কিছু দিতে হবে না। বশির মোল্লা বিরক্ত গলায় বলল, আমারে না কথাটা বলবেন না। না শুনতে আমার ভালো লাগে না। এখানে ৳১০,০০০ আছে। টাকাটা রাখেন। সন্ধ্যাকালে আবার আপনার সাথে দেখা হবে। আবার দেখা হবে কেন? পয়সা মেয়েটারে মেডেল দিব। ডিক্লেয়ার দিয়েছি। মেডেল দিব না? স্বর্ণকারের দোকানে লোক চলে গেছে। ২ ভরি ওজনের মেডেল। মেডেলের সাথে টাকার পরিমাণ আগে বলছিলাম ১,০০০। এখন এটারে বাড়ায় করছি ১০,০০০। ৳১,০০০ দিলে বশির মোল্লার মান থাকে না। আপনার নামটা ভুলে গেছি। আপনার কি যেন নাম? তৈয়ব। পাখির ক্যাঁচক্যাঁচানি শুনতেছেন? কিসের ক্যাঁচক্যাঁচানি? পাখির। জি, শুনতেছি। ক্যাঁচক্যাঁচ শব্দটা এক্কেবারে মাথার ভিতর ঢুকে। এরা এমন ত্যাক্ত করে? ওই পাখির ক্যাঁচক্যাঁচানি থামাও। বশির মোল্লার কথা শেষ হবার আগেই লঞ্চের ছাদ থেকে দোনওয়ালা বন্দুকের আওয়াজ হলো। তৈয়ব বুঝতে পারছে বন্দুকের শব্দ পাখিদের শোনানোর জন্য না, তাকে শোনানোর জন্য। হারুন সরকার হাসপাতালের বিছানায় পা গুটিয়ে বসে আছে। তার মাথা ঘুরছে। শরীর এলোমেলো লাগছে। মনে হচ্ছে যে কোনো মুহূর্তে সে মাথা ঘুরে বিছানায় পড়ে যাবে। সেই পড়াই হবে শেষ পড়া। আর ওঠা যাবে না।
মৃত্যু হবে নিতান্তই অপরিচিত ফিনাইলের গন্ধ মাখা বিছানায়। তারপরও হারুন সরকার চেষ্টা করছে মুখ হাসি হাসি রাখার। ভাবটা এরকম যেন সে ভালো আছে, বেশ ভালো। এরকম ভাব দেখানো প্রয়োজন হয়ে পড়েছে, কারণ সে হাসপাতাল থেকে রিলিজ নেয়ার চেষ্টায় আছে। সারাদিন ফিনাইলের গন্ধের মধ্যে পড়ে থাকতে হবে। সন্ধ্যার পর জিনের বোতল নিয়ে বসা যাবে না। এটা ভেবেই তার শরীরে ছটফটানি চলে আসছে। তার মন বলছে বেশি করে তেঁতুল দিয়ে ২ গ্লাস জিন খেলেই শরীরে চনমনে ভাব চলে আসবে। ডাক্তারের সঙ্গে সকালবেলা হারুন সরকার রিলিজ নিয়ে কথা বলেছে। ডাক্তার হতভম্ব মুখ করে বলেছে, আপনি রিলিজ নিতে চান? আপনি জানেন আপনার প্রেশার কত, পালস রেট কত? চোখ গাঢ় হলুদ হয়ে আছে। আমার ধারণা আপনার খারাপ ধরনের জন্ডিস হয়েছে। হারুন সরকার মিনমিন করে বলেছে, হাসপাতালে থাকলে শরীর আরো বেশি খারাপ হবে। কেন? হারুন সরকার চুপ করে গেল। ডাক্তার এবং পুলিশ, এই দুই জাতির কাছে তারা যা বলে সেটাই শুদ্ধ। এদের সঙ্গে তর্কে যাওয়া বৃথা। এখন একমাত্র ভরসা তৈয়ব। একমাত্র সেই পারবে তাকে এই জেলখানা থেকে বের করে নিয়ে যেতে। বসে আছেন কেন? শুয়ে থাকুন, রেস্ট নিন। হারুন সরকার ডাক্তারের কথা শুনল না, বসে রইল। রাগে মুখের ভেতর ফেনা জমে যাচ্ছে। ফেনার স্বাদ তিক্ত। লক্ষণ ভালো না। মৃত্যুর আগে আগে মুখের ভেতরে তিতা ভাব চলে আসে। রসগোল্লা খেলেও মনে হয় রসে ডুবানো তিতা করল্লা খাওয়া হচ্ছে। তৈয়বের ওপর প্রচণ্ড রাগ লাগছে। ছাগলটা কখন আসবে? হানন সরকারের মৃত্যুর পরে আসবে, জানাজা পড়াতে। এসব অকর্মণ্য ছাগলগুলিকে লাথি মেরে বার্মা পাঠিয়ে দেয়া দরকার। মিলিটারিদের গুতা খেয়ে মরুক। হারুন সরকার মনে মনে ঠিক করে ফেলল, তৈয়ব যদি দুপুরের খাওয়ার আগে না আসে, তাহলে স্বাধীন বাংলা সার্কাসের চাকরি তার শেষ। প্রয়োজনে হারুন সরকার হাট থেকে একটা বুড়া ভেড়া কিনে আনবে। ভেড়াকে ম্যানেজারের চাকরি দিবে, কিন্তু তৈয়বকে রাখবে না। তৈয়বের দিন শেষ। দুপুরের খাওয়ার সময় শেষ হলো, তৈয়ব এলো না। হারুন সরকার সময় আরেকটু বাড়ালো। আসর ওয়াক্তে এলেও চাকরি থাকবে। তৈয়ব এলো আসর পার করে। হারুন সরকার বলল, এতক্ষণ ছিঁড়ছিলা? থাপ্পড় দিয়ে তোমার দাঁত যদি না ফেলি? তৈয়ব শান্ত গলায় বলল, আপনার শরীর তো খারাপ, জ্বর বেড়েছে। হারুন সরকার তুই তুকারিতে চলে গেল। চাপা গলায় ক্রুদ্ধ গর্জন করল, খবরদার গায়ে হাত দিবে না। শুয়ে থাকেন, বসে আছেন কেন? আবার কথা বলে। এইরকম করতেছেন কেন? সন্ধ্যার আগে আমাকে হাসপাতাল থেকে বের করার ব্যবস্থা কর। আচ্ছা করতেছি, আপনি শান্ত হন। হারুন সরকারের রাগ সঙ্গে সঙ্গে পড়ে গেল। এতক্ষণ তিনি যে রাগারাগি করছিলেন, তার জন্য খানিকটা লজ্জাও লাগলো। হুট করে এতটা রাগ করা ঠিক হয়নি। তৈয়ব ছেলে ভালো। তৈয়ব। জি। আমারে বের করার ব্যবস্থা করো। জি, করতেছি। আজ রাতটা এখানে থাকলে আমি মারা যাব। অবশ্যই এখানে না থাকলেও মারা যাব। তখন মরবো নিজের বিছানায়। আপনার শরীর কিন্তু বেশি খারাপ। শরীর খারাপ হোক বা ভালো হোক, তুমি তেঁতুলের জোগাড় দেখো। কি বললেন? প্রশ্ন করবা না। যা বলবো মাথা হেট করে শুনবা এবং সেই মতে কাজ করবা। খাম্বার মতো দাঁড়ায় আছো কেন? আমার রিলিজের কি ব্যবস্থা করলা? করতেছি। হারুন সরকার ক্ষুব্ধ গলায় বলল, আমি সকাল থেকে ছটফট করতেছি। তুমি আসলে সন্ধ্যা পার করে। আমি যে একটা মানুষ, এই বোধটা তো তোমাদের মধ্যে নাই। কেউ তো আমার দেখতেও আসলো না। আর কেউ না আসুক, জামদানির তো আসা উচিত ছিল। এই মেয়েটাকে আমি অত্যাধিক স্নেহ করি। আমি সবাইকে আসতে নিষেধ করেছি। কেন? আসলেই আপনি কথা বলবেন, আপনার বিশ্রাম হবে না। আমার দিকে তোমার দিকে বড়ই দরদ। শোনো তো, মায়ের চেয়ে যদি অন্য কারো বেশি দরদ হয়, তারে বলে ভান। ভান কি জানো? না, ভান হলো শয়তান। তুমি অবশ্যই শয়তান। জি আচ্ছা, দেখি আপনার রিলিজের ব্যবস্থা করি। তেঁতুল লাগবে। আজ কিন্তু তেঁতুল ছাড়া হবে না। আরেকটা কথা,
জামদানিরে নিষেধ করবা। সে যেন আগামী ৭ দিন আমার সামনে না আসে। আমি তার উপর বেজার হয়েছি। তাদের ৩ বোনরে এই কথা বলবা। তাদের ৩ জনের উপরেই আমি বেজার হয়েছি। এদেরকে আমি অত্যাধিক স্নেহ করতাম। এখন অত্যাধিক ঘৃণা করি। আমার সবই বেশি, বেশি। আমার স্নেহ যেমন বেশি, ঘৃণাও বেশি। আমার মধ্যে মাঝামাঝি বলে কিচ্ছু নাই। অমাবস্যা পূর্ণিমায় জন্ম নিলে এই জিনিস হয়। তাদের মাঝামাঝি কিছু থাকে না। আমার জন্ম পূর্ণিমার রাতে। তারিখটা এখন মনে পড়তেছে না। পেটে মাল পড়লে মনে পড়বে। তখন তোমারে বলবো। জি আচ্ছা। তৈবের সঙ্গে কথা বলে হারুন সরকার হাঁপিয়ে গিয়েছে। বড় বড় নিঃশ্বাস নিচ্ছে। কিন্তু তার শরীরটা এখন আগের চেয়ে ভালো লাগছে। মাথা ঘোরানো বন্ধ হয়েছে। তলপেট থেকে ধাক্কার মতো কি যেন উপরের দিকে আসতো, সেটাও বন্ধ। শুধু বুক ধুকপুক করছে, শব্দ করে করছে। মনে হচ্ছে কেউ তার জামার নিচে বসে ডুগডুগি তবলা বাজাচ্ছে। যে বাজাচ্ছে সে প্লেয়ার ভালো। বিশ্রাম নেওয়ার জন্য এক মুহূর্তের জন্য থামছে না। বাজিয়েই যাচ্ছে। তেরে কেটে তাক তাক, তেরে কেটে তাক তাক। আসমানিরা ৩ বোন স্পিড বোটে বসে আছে। নি পোর্টার স্পিড বোট চালাচ্ছে। ৩ বোনই খুব মজা পাচ্ছে। বাঁক নেবার সময় স্পিড বোট কাত হয়ে যাচ্ছে। মনে হচ্ছে এই বুঝি উল্টে পড়ল পানিতে। মজাটা তখন খুব বাড়ছে। আসমানি এবং জামদানি প্রথমে বিদেশি সাহেবের কাছে কিছুতেই আসতে রাজি হয়নি। কিন্তু পয়সা যাবেই। তার একটাই কথা, তাকে চা খাবার দাওয়াত করা হয়েছে। সে বলেছে যাবে। এখন আর কিছুতেই না বলা সম্ভব না। এটা সে করতে পারবে না। জামদানি বলল, করতে পারবে না কেন? পয়সা কঠিন মুখ করে বলল, কারণ আমি বলেছি যাব। আসমানি বলল, এটা তো কোনো কঠিন প্রতিজ্ঞা না যে যাব বললেই যেতে হবে। পয়সা বলল, আমার জন্য এটা কঠিন প্রতিজ্ঞা। আসমানি বলল, তোর জন্য কঠিন প্রতিজ্ঞা হবে কেন? তুই কি ওই লাল মুখা বান্দরের প্রেমে পড়েছিস? পয়সা বলল, হ্যাঁ, প্রেমে পড়েছি। আমি তার প্রেমে হাবুডুবু খাচ্ছি। তার চাঁদ মুখ না দেখতে পেলে আমি মরে যাব। তামাশা করছিস কেন? আমি তামাশা করছি না। তোমরা তামাশা করছো। আমাকে আটকায় রাখছো। আমি ১০ মিনিটের জন্য যাব, এক কাপ চা খেয়ে চলে আসব। ঠিক আছে, তাহলে আমরাও যাব। পয়সা বলল, বেড়াতে যাবার জন্য যদি যেতে চাও তাহলে অবশ্যই যাবে। কিন্তু আমাকে পাহারা দেবার জন্য যেতে পারবে না। আসমানি বলল, তুই কি পাহারার ঊর্ধ্বে? পয়সা বলল, হ্যাঁ। জামদানি বলল, তুই কিন্তু তোর জন্য বিরাট বিপদ ডেকে আনছিস। খাল কেটে বিদেশি কুমির আনছিস। পয়সা ঘাড় বাঁকিয়ে বলল, ভালো করছি। আসমানি এবং জামদানি মেজাজ খারাপ করে বোনের সঙ্গে গেল। যাওয়ার পথে দুজনের কেউই একটা কথাও বলল না। নি পোর্টারের তাঁবুর ভেতর ঢোকার ১০ মিনিটের মাথায় ৩ জনেরই মেজাজ ভালো হয়ে গেল। কারণ নি পোর্টার তাদের জন্য ভালো চমকের ব্যবস্থা করে রেখেছিল। সে তার ভিডিও ক্যামেরায় দড়ির ওপর ৩ বোনের ছোটাছুটির পুরোটাই ভিডিও করে রেখেছিল। লং শট, ক্লোজ আপ সবই আছে। দর্শকদের রিঅ্যাকশন আছে। পয়সা যে মাঝে মধ্যেই পড়ে যাওয়ার ভঙ্গি করছে, আবার দড়ি থেকে লাফিয়ে উঠে নিজেকে ঠিক করছে, তাও আছে। ভিডিও দেখে ৩ বোনেই অবাক। তাদের নিজেদের খেলাটা যে এত সুন্দর, এত মজার তা তারা কল্পনাও করেনি। পয়সা বলল, আমি আবার দেখব। রিপোর্টার হাসি মুখে বলল, অবশ্যই। পুরোটা আবার দেখা হলো। দ্বিতীয় দ্বিতীয়বার দেখার সময় ৩ বোনের আরো মজা লাগলো। পয়সার আরো একবার দেখতে ইচ্ছা করছে, কিন্তু লজ্জায় মুখ ফুটে বলতে পারছে না। ৩ বোনের জন্য গিফট র্যাপে মোড়া ৩ প্যাকেট চকলেট ছিল। আর ৩টা সেন্টের শিশি। শিশির রং গাঢ় নীল। আর শিশিটা এমন অদ্ভুত সুন্দর, দেখে মনে হয় নীল রঙের ৩ মেয়ে কোমর বাঁকিয়ে দাঁড়িয়ে আছে। পয়সার চোখে পানি এসে যাচ্ছিল। তারা ৩ বোন পুরস্কার হিসেবে সোনা রূপার মেডেল পেয়েছে, টাকা পেয়েছে। কিন্তু এত সুন্দর উপহার তাদেরকে কেউ দেয়নি। স্পিড বোট নিয়ে ঘোরার সময়ও মজা কম হলো না। একসময় সাহেব বলল, তোমরা কেউ স্পিড বোট চালাবে? হাল ধরে থাকলেই হবে, আর কিছু করতে হবে না। পয়সা বলল,
আমি চালাবো। আসমানি বলল, না না, তুই উল্টে ফেলবি। উল্টে ফেললে ফেলবো, কিন্তু আমি চালাবই। পয়সা কোনো রকম সমস্যা ছাড়াই স্পিডবোট চালালো। তখন জামদানি বলল, আমিও চালাবো। আসমানিও বাদ রইল না। পয়সার শরীর ঝনঝন করছে। কিছুতেই সে বুঝে উঠতে পারছে না তার এত আনন্দ হচ্ছে কেন। খুব বেশি আনন্দ হলে তার শরীর টলমল করতে থাকে। তখন খুব সমস্যা হয়। দড়ির ওপর ঠিকঠাক পা পড়ে না। ব্যালেন্সে খুব অসুবিধা হয়। আজ অবশ্যই অসুবিধা হবে। এবং আরেকটা ব্যাপারও হবে। রাতে এক ফোঁটা ঘুম হবে না। পয়সার এই ব্যাপারটা মাঝে মাঝেই হয়। সারা রাত এক ফোঁটা ঘুম আসে না। হারুন সরকারের মনে হচ্ছে তার শরীর পুরোপুরি সেরে গেছে। দুর্বল ভাবটা আছে। বুকের ধুকধুকানিও আছে। তারপরেও শরীর যে পুরোপুরি সেরেছে এই বিষয়ে সে নিশ্চিত। কারণ সিগারেট টান দিতে ভালো লাগছে। জিনের গ্লাসে চুমুক দিতেও ভালো লাগছে। বমি আসছে না। শরীর সেরেছে কি সারেনি তার আসল পরীক্ষা সিগারেটে। শরীর খারাপ থাকলে সিগারেটে টান দেয়া যায় না। সে তো ভালোই টানছে। হারুন সরকার তেঁতুল মিশানো জিনের গ্লাসে লম্বা টান দিয়ে গাঢ় স্বরে ডাকল, তৈয়ব। তৈয়ব বলল, জি। কাছে আছো তো? জি, কাছে আছি। শো শুরু করে দিয়ে আবার চলে আসবে। জি, চলে আসবো। কিন্তু আপনি একটু ধীরে খান। আপনার শরীর ঠিক হয় নাই। শরীর ঠিক আছে। আমার শরীর আমি বুঝবো না তুমি বুঝবা? শরীর নিয়ে কোনো কথা বলবা না। টিকিট বিক্রির অবস্থা কি? আজও সব বিক্রি হয়ে গেছে। হানন সরকার তৃপ্তি নিয়ে বলল, হাতির বাচ্চাটার জন্মের পর থেকে আমাদের ভাগ্য ফিরে গেছে। হতে পারে। হতে পারেটারই কিছু না। ঘটনা এটাই। হাতির বাচ্চারা একটা রূপার ঘণ্টা বানায় দিবা। ঘণ্টা গলায় ঝুলবে। জি আচ্ছা। কালকের মধ্যে ঘণ্টা বানাতে হবে। ঘণ্টা আমি নিজের হাতে পরায় দিব। জি আচ্ছা। আমি হাতির বাচ্চাটা এখনো দেখি নাই। এটা একটা আফসোস। কাল দেখবেন। অবশ্যই কাল দেখব। নিজের হাতে গলায় ঘণ্টা পরায় দিব। এখন যাই, শো টাইম হয়ে গেছে। আর ১০টা মিনিট বসো, গ্লাসটা শেষ করি। নতুন এক গ্লাস বানায় হাতে ধরায় দিয়ে যাও। তৈয়ব দাঁড়িয়ে পড়েছিল। আবার বসল। হারুন সরকার বলল, ৪ দিন পার করে দিলাম। এখনো কোনো ভেজাল হয় নাই। বিরাট আশ্চর্য ঘটনা, ঠিক না? ঠিক। তবে ছোট্ট ভেজাল বোধহয় হবে। কি ভেজাল? বশির মোল্লা বলে এক লোক মনে হয় ঝামেলা করবে। সহজ ঝামেলা না, জটিল ঝামেলা। সে সার্কাস কিনে নিতে চায়। কোনখানের ফাজিল? ভাটি অঞ্চলের। সে আমাকে দালাল ধরছে। দালালি বাবদ ১০,০০০ টাকাও দিয়েছে। বলো কি? আমি খোঁজ নিয়েছি। লোক ভয়ঙ্কর। সার্কাস কিনতে চায় কেন? মেয়ে ৩টার জন্য কিনতে চায়। সার্কাসের যে মালিক, সে মেয়ে ৩টারও মালিক। আর কিছু না। হারুন সরকার চিন্তিত গলায় বলল, আমার তো নেশা কেটে যাওয়া ধরেছে। এটা তুমি কি বললা? তৈয়ব কিছু বলল না। হারুন বলল, সমস্যার সমাধান কি? তৈয়ব চুপ করেই রইল। হারুন সরকার বলল, ওই লোকের নাম কি? বশির মোল্লা। তাকে বলো যে সার্কাস আমি বেচে দিব। কিন্তু দাম ১,০০,০০,০০০ টাকা। তখন বাপ বাপ করে দৌড় দিয়ে পালায় যাবে। তৈয়ব বলল, পালাবে না। সেই টাকা খরচ করবে আমি নিশ্চিত। হারুন সরকার চিন্তিত গলায় বলল, এখন করা যায় কি? ঘণ্টা পড়ে গেছে। শো শুরু হবে। তৈয়ব আলী উঠে দাঁড়ালো। রাত ২টা বাজে। পয়সা পা ঝুলিয়ে বিছানায় বসে আছে। স্বপ্ন দেখে তার ঘুম ভেঙেছে। এখন আর ঘুম আসছে না। স্বপ্নটা তেমন অদ্ভুত না। তার জন্যে সাধারণ স্বপ্ন। সে প্রায়ই দেখে। তবে আজকের স্বপ্নটা একটু অন্যরকম। সে দেখেছে দড়ির খেলা হচ্ছে। হঠাৎ ব্যালেন্স হারিয়ে সে দড়ি থেকে পড়ে গেল। শা শা শব্দ হচ্ছে। সে নিচে নামছে। নিচে নামছে। চারিদিক থেকে চিৎকার, বাঁচাও বাঁচাও। এই পর্যন্ত স্বাভাবিক স্বপ্ন। পয়সা নিয়মিতই এই স্বপ্ন দেখে। স্বপ্নের পরের অংশটা অস্বাভাবিক। স্বপ্নের মধ্যে সে শুনল ভট ভট শব্দ হচ্ছে।
নিচে তাকিয়ে দেখে বিশাল সমুদ্র। সে পড়ে যাচ্ছে সমুদ্রে। ভটভট শব্দটা স্পিড বোটের। তাকে বাঁচানোর জন্য নি পোর্টার স্পিড বোট নিয়ে ছুটে আসছে। পয়সার স্বপ্ন এই পর্যন্ত। সে বাঁচলো নাকি সমুদ্রে তলিয়ে গেল সেটা আর দেখা হলো না। পয়সা? হুম, কি হয়েছে? পয়সার জবাব দিল না। আসমানি বলল, তুই কাঁদছিস কেন? পয়সা গালে হাত দিয়ে দেখলো গাল ভেজা। তার চোখ দিয়ে যে পানি পড়ছে এটা সে নিজেও জানে না। একটা ব্যাপার শুধু জানে, তার খুব একলা লাগছে। যেন সে এখন আর ৩ বোনের একজন না, সে আলাদা। আপা, কি? কাল সকালে আমি কিন্তু ওই বিদেশি সাহেবের কাছে বেড়াতে যাব। ঠিক আছে, তোকে নিয়ে যাব। তোমরা যাবে না আপা, আমি একা যাব। আসমানি ছোট্ট নিঃশ্বাস ফেলে বলল, আচ্ছা, তোর যদি ভালো লাগে তুই একাই যাবি। এই পর্বটি এখানেই শেষ। ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন, কমেন্টস করবেন। যারা গল্প শুনতে ভালোবাসে তাদের সাথে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।